আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, চতুর্থ অধ্যায়, রেওয়া মিল, যেটা প্রতি বছরই আমাদের এখান থেকে একটা বোর্ড কোশ্চেন আসে। তোমরা কারা কারা আজকে আমাদের ক্লাসে জয়েন করেছো, একটু ইউটিউবের আজকের এই লাইভ ক্লাসে কমেন্ট সেকশন একটু লিখে দাও, দ্রুত একটু কমেন্ট সেকশনে লিখে দাও যে কারা কারা আজকে আমাদের এই ক্লাসে জয়েন করেছো। আর যারা ফেসবুকে আমার এই ক্লাসটি আজকে লাইভ দেখছো, প্লিজ রাইট ডাউন ইউর কমেন্টস, রাইট ডাউন ইউর এনি কোয়ারিজ ইফ ইউ হ্যাভ। After the ending of this class, I will try to be solve your all of the questions related with রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। আর আজকের ক্লাসটা শুধুমাত্র যে এসএসসি লেভেল স্টুডেন্ট তাদের জন্য ডিজাইন করা হয়েছে তা না, আমার এসএসসি বন্ধুদের জন্য এই ক্লাসটা ডিজাইন করা আছে। অর্থাৎ এসএসসির যারা বিজনেস স্টাডিজের বন্ধুরা আছো তাদের জন্য এই ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলটা খুবই গুরুত্বপূর্ণ। রেওয়া মিল হিসাব বিজ্ঞান প্রথম পত্র, চতুর্থ অধ্যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রেওয়া মিলের দুইটা পার্ট। একটা হলো সাধারণ রেওয়া মিল, যেখানে আমরা রেওয়া মিল তৈরি করি, আর একটা হলো অশুদ্ধি সংশোধনী বা ভুল সংশোধনী দাখিলা, যেটা রেওয়া মিলের সাথে জড়িত। তো আমরা আজকের এই লেকচারে শুধুমাত্র সাধারণ রেওয়া মিল নিয়ে আলোচনা করব এবং সাধারণ রেওয়া মিলের বেশ কয়েকটা পর্ব আছে। উপরে তোমরা আই বাটনে দেখতে পাচ্ছ নেক্সট পর্বগুলো। তো আই বাটনে নেক্সট পর্বগুলো যেহেতু এসেছে, তোমরা ওখান থেকে পরবর্তী ক্লাসগুলো করে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে চলো আজকের ক্লাসে ঢুকে যাই। অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, হিট দ্য নোটিফিকেশন বেল, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ ক্লাসেস অন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ফ্রম হুসাইন স্যার, রাইট? শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেওয়া মিল সম্পর্কে আজকে জানবো বেসিক ধারণা। রেওয়া মিল কি, রেওয়া মিল কীভাবে ছক কাটতে হয়, রেওয়া মিলে কোন কোন বিষয় আসে, কোন কোন বিষয় আসে না, এই বিষয়টা আমরা পরে আবার ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিল যাকে আমরা ইংলিশে বলি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, যেমন আমি যদি আমার হাতটা প্রসারিত করি তাহলে কিন্তু টি শব্দটা চলে আসছে, তাই না? দেখো তো, আমি কিন্তু হাতটা দুপাশে কি করলাম, মেলে ধরলাম, তাহলে আমার পুরো শরীরটা কি হলো, টি। আমি যদি টি আঁকি, এখানে যদি আমি টি আঁকি, ধরো এই যে আমি টি আঁকলাম, অর্থাৎ আমি টি হয়ে গেলাম। আবার বইল না যে স্যার ক্রুশ বিদ্ধ হয়ে গেল, ধর্মীয় কোনো বিষয় এখানে টানা যাবে না, রাইট? তাহলে আমি এই যে টি হয়ে গেলাম, ট্রায়াল ব্যালেন্সের টি, এটা হলো আমার ডান হাত, এটা হলো আমার বাম হাত। এখন আমার এই দুই হাত কিন্তু সমান। দেখো, এই দুই হাত আমার কি সমান না? ডান হাত, বাম হাত, মাথা থেকে দুই হাতের তোমার দূরত্ব সমান। আল্লাহ তাআলার কাছে খুবই শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের দুটো কান, দুটো চোখ, দুটো হাত, দুটো পা দিয়েছে, ঠিক ট্রায়াল ব্যালেন্সের দুটো পাশের মতো। যদিও এই পাশটা একটু বড় হয়ে গেছে, তোমরা আবার অনেকে সমালোচনা শুরু করে দেবে যে স্যার এই পাশটা একটু বড় কেন। আমার শুভাকাঙ্ক্ষীর চেয়ে হেটার্সও তো আমার থাকতে পারে, রাইট? তাহলে ধরে নিলাম এখন ট্রায়াল ব্যালেন্স এটা টি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই দুইটা হাত দান করছে, এই দুইটা হাতের, ধরো ডান হাতটা যদি আমার অনেক লম্বা হয়ে যেত আর বাম হাতটা যদি একটু খাটো হইতো, তাহলে আমাদের জন্য কষ্ট হইতো না, রাইট? তাহলে আমাদের কি সমস্যা হইতো বলো তো? আমরা ইমব্যালেন্সে ভুগতাম, ভারসাম্যহীনতায় ভুগতাম। ঠিক একইভাবে আমাদের ডান চোখটা যদি একটু বড় হইতো আর বাম চোখটা যদি একটু ছোট হইতো, তাহলে কিন্তু আমরা ইমব্যালেন্সে ভুগতাম।
ভারসাম্যহীনতায় ভুগতাম। ঠিক একইভাবে আমি যে এই যে দাঁড়াই আছি দুটো পায়ের উপরে, একটা পা যদি একটু লম্বা হইতো আর একটা পা যদি একটু খাটো হইতো, তাহলেও আমরা ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতায় ভুগতাম। যেমন আমি যদি একটা সাইকেলের কথা এখন তোমাদেরকে কল্পনা করতে বলি, সবাই চোখ বন্ধ করলাম। একটা সাইকেলের ভারসাম্য রক্ষা করার জন্য দুইটা চাকা আছে, তাই না? ওখানে কিন্তু টি এর মতো আছে। দেখো এরকম আমরা সাইকেল যারা চালাই, বাইসাইকেল, একটা হলো আমার ডান গিয়ার আর একটা হলো বাম গিয়ার। তো এই দুটো চাকার উপর কিন্তু সাইকেলটা চলে, তাই না? আমি যদি একটা পাখির কথা চিন্তা করি, বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, তো এই পাখির কথা যদি চিন্তা করি, পাখি ফ্লাই করার জন্য দুটো পাখা লাগে। এখন একটা পাখা যদি অনেক বড় হয় আর একটা পাখা যদি ছোট হয়, তাহলে কিন্তু পাখি ইমব্যালেন্সে ভুগবে, অর্থাৎ ভারসাম্যহীনতায় ভুগবে। তার মানে সব কিছুর ব্যাপারে ডান সাইড এবং বাম সাইড দুটো সমান হতে হবে, রাইট? এইটাই হলো ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল। অর্থাৎ রেওয়া মিলের কাজ হলো হিসাব সমীকরণের গাণিতিক শুদ্ধতা যাচাই করে। ট্রায়াল ব্যালেন্স ইট জাস্ট it just check the arithmetical balance or or the accuracy of accounting equation. হিসাব সমীকরণের বা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে রেওয়া মিল। তাহলে আমরা এখানে হিসাব সমীকরণের শব্দটি পেয়েছি। হিসাব সমীকরণ তোমরা জানো যে হিসাব সমীকরণ মানে হলো a = l + OE। আমরা যে হিসাব সমীকরণের কথা জানি শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণের দুইটা পাশ, এইখানে একটা পাশ a আর এই পাশে একটা পাশ l + OE। এটা হলো সম্পদ আর এটা হলো সত্ত্ব, প্রপার্টিশিপ। তো এই সত্ত্বর ভিতরে আবার দুই ধরনের দায় আছে, একটা হলো অন্তদায়, একটা বাহিরের দায়। তার মানে আমি যদি একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে একটা মানুষের দুটো হাত দুটো পায়ের ভিতরে উচ্চতা সমান, দুটো হাত যেমন সমান দূরত্বে আছে, ঠিক একইভাবে দুটো পা সমান উচ্চতায় আছে। এ কারণে একটা মানুষ ভারসাম্যের ভিতরে আছে, ট্রায়াল ব্যালেন্সের মতো, রাইট? যেমন এখানে ট্রায়াল ব্যালেন্স টি, এটাও দুইটা পাশ ব্যালেন্স হবে। অর্থাৎ এ যদি 500 টাকা হয়, l + OE এইটার যোগফল 500 হবে। ধরো এটা এভাবে আছে 200 + 300। আশা করি তোমরা এটা ভালো করে দেখতে পাচ্ছ, তোমরা এটা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এ মানে সম্পদ, আমরা জানি এ যদি 500 হয়, অন দ্য আদার সাইড l + OE মাস্ট বি 500। অর্থাৎ হিসাব সমীকরণের গাণিতিক শুদ্ধতা যাচাই হলো। এইটাই আমরা যখন ট্যাবেলের মাধ্যমে, ছকের মাধ্যমে দেখাই, ওইটাকে আমরা বলি রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। তাহলে এটা থেকে আমরা কিন্তু ট্রায়াল ব্যালেন্স কি এটা পরিষ্কার হলাম। ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল হলো হিসাব সমীকরণ বা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে, দুইটার ভারসাম্য রক্ষা করে, রাইট? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি জানলাম যে ট্রায়াল ব্যালেন্স কি বা রেওয়া মিল কি। এখন আমরা দেখব যে একটা রেওয়া মিলের ছক কিরকম হয়, রাইট? তো তোমরা যারা সারা আমার সাথে আজকে ক্লাসে আসো, আই এক্সপেক্ট দ্যাট ইউ উইল বি উইথ মি till the end of this class, because after the ending of this class you will be able to explain what is trial balance, what items will be included in trial balance, what items will be excluded in trial balance. You can easily explain this type of question inshallah. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলের ছক আঁকব। মনে রাখবা, ট্রায়াল ব্যালেন্স কিন্তু একটি নির্দিষ্ট বছর ব্যাপিয়া তৈরি করা হয় না, একটি নির্দিষ্ট দিনে তৈরি করা হয়, একটা হিসাবকাল শেষে একটা নির্দিষ্ট তারিখে তৈরি করা হয়। এই জন্য ট্রায়াল ব্যালেন্সের যে তারিখটা আসবে সেটা একটা নির্দিষ্ট তারিখ আসবে। 2019 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এভাবে আমরা লিখতে পারবো না, আমরা লিখব 31শে ডিসেম্বর, 2019 সাল।
একটা নির্দিষ্ট তারিখে ওই প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করাই হলো রেওয়া মিলের মুখ্য উদ্দেশ্য, রাইট। তাহলে আমরা একটা রেওয়া মিলের ছক দেখি যে একটা রেওয়া মিলে, সুস্থ একটা রেওয়া মিলে কি কি আইটেম যায়। সুস্থ, হ্যাঁ, তোমরা এখন আবার প্রশ্ন করতে বলছো স্যার রেওয়া মিল কি অসুস্থ হতে পারে? হ্যাঁ, রেওয়া মিল অসুস্থ হতে পারে, কারণ তোমরা যদি রেওয়া মিলের ডাক্তার হয়ে রেওয়া মিলের রোগগুলো ভালোভাবে আইডেন্টিফাই না করতে পারো এবং সেই অনুযায়ী যদি ডায়াগনোস না করতে পারো, অ্যাজ এ ডক্টর তোমার ব্যর্থতা এবং রেওয়া মিল রোগাক্রান্ত হবে, মানে রেওয়া মিল অসুস্থ হয়ে যাবে। নো প্রবলেম, সেখানেও আমাদের মেডিসিন আছে রেওয়া মিলকে মিল করার জন্য, রাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিলে আগে আমরা রেওয়া মিলের ছক 5টা কলাম করতাম, কিন্তু আধুনিক পদ্ধতিতে রেফারেন্স খতিয়ান পৃষ্ঠার ঘরটা লেখা হয় না। তো এই কারণে আমি খতিয়ানের পৃষ্ঠা বা সূত্র নং এই কলামটা লিখব না, আমি 4টা কলাম লিখব। প্রথম হলো ক্রমিক নং, দেন হলো হিসাবের নাম, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে আমরা জানলাম যে একটি রেওয়া মিলে 4টা কলাম থাকে। প্রথম কলাম হলো ক্রমিক নং, দেন পরের কলামে থাকে হিসাবের নাম, আগে সূত্র থাকতো শিক্ষার্থী বন্ধুরা, এখন আর সূত্র এটা থাকে না, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, ভালো করে তোমরা খেয়াল করো। একটি রেওয়া মিলে 4টা কলাম থাকে। প্রথম কলামে থাকবে ক্রমিক নং, পরের কলামে হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এবং উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম হবে, বা ব্যক্তির যদি থাকে এক মালিকানা প্রতিষ্ঠান তার নাম হবে, এর রেওয়া মিল এবং তারিখটা হবে, যদি 31শে ডিসেম্বর হয় তাহলে 31শে ডিসেম্বর, আর যদি 30শে জুন হয় সেটাও হতে পারে, আমাদের আর্থিক বছর বা ফিসকাল ইয়ার অনুযায়ী 30শে জুন হতে পারে, অথবা পঞ্জিকা বর্ষ হিসাবে বা ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী 31শে ডিসেম্বর হতে পারে, ধরো 2020। এই হলো একটি রেওয়া মিলের ছক। এখন প্রশ্ন হলো শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিলের ডেবিট পাশে কোন আইটেম যাবে আর রেওয়া মিলের ক্রেডিট পাশে কোন আইটেম যাবে? তো এইটা বোঝার জন্য আমি তোমাদেরকে বলবো, আই বাটনে জাবেদার শেখার ম্যাজিক টেকনিক নিয়ে একটি ক্লাস আছে, ওখানে আমি ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের একটা ম্যাজিক টেকনিক শেখাইছিলাম, রাইট। তো এখানে রেওয়া মিলে ডেবিট পাশে কি যাবে এবং ক্রেডিট পাশে কি যাবে, তোমরা যদি আমার জাবেদার ওই ক্লাসটা, আই বাটনের ওই ক্লাসটা দেখে আসো, তাহলে কিন্তু আজকে আর কোনো কোশ্চেন থাকার কথা না। তাও আমি মনে করি যে তোমরা আজকে আমার ক্লাসে নতুন এসেছো। তো ডেবিট পাশে যাবে উৎসব, রেওয়া মিলের ডেবিট পাশে যাবে উৎসব, আর রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে আদম, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, রেওয়া মিলের ডেবিট পাশে যাবে উৎসব আর রেওয়া মিলের এই ক্রেডিট পাশে যাবে আদম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো শিক্ষার্থী বন্ধুরা, উৎসব মানে কি, আদম মানে কি, রাইট। আমি এই উৎসবকে যদি ভাঙি
তাহলে কি কি আইটেম আসে আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে উতে হয় উত্তোলন, শতে হয় সম্পদ, আর বতে হয় ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এটা খাতায় লিখে রাখো যে উৎসব ভাঙলে কি কি বিষয় আসে। আমার বিশ্বাস তোমরা এটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছ যে উৎসব ভাঙলে হয় উত্তোলন, সম্পদ এবং ব্যয়। তার মানে রেওয়া মিলের এই ডেবিট পাশে উত্তোলন, সম্পদ এবং ব্যয় জাতীয় আইটেম আসবে। অর্থাৎ আমাদের উদ্দীপকে খতিয়ানের যে উদ্ধৃতগুলো থাকবে, আমরা জানি যে রেওয়া মিলটা তৈরি করা হয় সাধারণত কার্যপত্রের আগে এবং খতিয়ানের পরে। অর্থাৎ খতিয়ানের উদ্ধৃতগুলো নিয়ে বা খতিয়ানের জেরগুলো নিয়ে আমরা রেওয়া মিল তৈরি করি। তো আমাদের উদ্দীপকে খতিয়ানের উদ্ধৃতগুলো দেওয়া থাকবে, নগদান হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, কমিশন, অনাদায়ী পাওনা, এরকম অনেক আইটেম দেওয়া থাকবে। তো ওই আইটেমগুলোর ভিতরে আমাদের খুঁজতে হবে যে কোন কোন আইটেম উত্তোলনের সাথে জড়িত। আমরা জানি যে উত্তোলনের সাথে জড়িত হতে পারে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, মালিকের ব্যক্তিগত খরচ, এগুলো সব উত্তোলন টাইপের। তো এগুলো উত্তোলন ডেবিট পাশে যাবে। সম্পদ জাতীয় আইটেম আমরা জানি, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অনেক আইটেম আছে, সম্পদের শেষ নাই। নগদ, ব্যাংক জমা, হ্যাঁ, তারপর হতে পারে দালান কোঠা, আসবাবপত্র, জমি জমা, প্যাটেন্ট, ট্রেডমার্ক, অনেক ধরনের হতে পারে। আর ব্যয় জাতীয় আইটেম তো আমরা জানি, ক্রয়, কমিশন প্রদান, অনাদায়ী পাওনা, অবচয়, অবলোপন, অফিস খরচ, মনিহারি, ভাড়া খরচ, বিভিন্ন আইটেমে থাকতে পারে। তো এগুলোর প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি নেক্সট পর্বে, এটা কিন্তু আমাদের রেওয়া মিলের প্রথম পর্ব, নেক্সট পর্বে এটা ডিটেলস আলোচনা করব। তাহলে রেওয়া মিলের ডেবিট পাশে কি বসবে বন্ধুরা? উৎসব, উত্তোলন, সম্পদ এবং ব্যয় জাতীয় আইটেম বসবে রেওয়া মিলের ডেবিট পাশে, রাইট। আর রেওয়া মিলের ক্রেডিট পাশে কি বসবে? আমি একটু আগেই বলছি তোমাদেরকে, রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে আদম। আদমকে ভাঙলে কি হয়? আতে হয় আয়, দতে হয় দায়, আর মতে হয় মূলধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখে রাখো। অবশ্যই প্রত্যেকটা এখানে আমি যে সমস্ত বিষয় আলোচনা করতেছি এগুলো তোমরা খাতায় ভালো করে লিখে রাখো। তাহলে আদমকে ভাঙলে আমরা কি বলছি? আতে হয় আয়, দতে হয় দায় এবং মতে হয় মূলধন, রাইট। তার মানে আয় জাতীয় আইটেম আমরা বুঝি বিক্রয়, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, উপভাড়া, শিক্ষানবিশ সালামি, এগুলো সব হইল আয়। সকল আয় জাতীয় আইটেম রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। দায়, প্রদেয় হিসাব, পাওনাদার, প্রদেয় বিল, প্রদেয় নোট, বকেয়া ব্যয়, অনুপর্যিত আয়, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো সব হইল প্রতিষ্ঠানের দায়। সকল ধরনের দায় জাতীয় আইটেম রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। মূলধন এবং মূলধনের সাথে মালিকানা সত্ত্বের সাথে যে আইটেমগুলো আছে, সঞ্চিতি, তহবিল, এই ধরনের আইটেম বা মূলধন যদি থাকে সেগুলো রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে উৎসব মানে উত্তোলন, সম্পদ, ব্যয়, এই উৎসবকে কেন আমরা ডেবিট পাশে বসাবো? আর আয়, দায়, মূলধন, আদম কেন আমরা ক্রেডিট পাশে বসাবো? আসলে এটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আমি তোমাদেরকে যদি বলি, এটা প্রতিষ্ঠানের দিক থেকে কোনগুলো ডেবিট এবং প্রতিষ্ঠানের দিক থেকে কোনগুলো ক্রেডিট, সেভাবে এটা ক্যাটাগরাইজ হয়েছে। বাট আমার একটা ম্যাজিক টেকনিক তোমাদেরকে শিখাই দেই মনে রাখার জন্য। উৎসব ভালো না খারাপ, এই যে সামনেই কিন্তু আমাদের রোজা আসতেছে, বা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য পূজা আসতেছে, আবার 25শে ডিসেম্বর আমাদের খ্রিস্টান ভাই বোনদের জন্য বড়দিন, বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের জন্য তাদের মাঘী পূর্ণিমা বা তাদের যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান আছে। তো এই উৎসব আমরা যারা মুসলমান
আমাদের ঈদ কোরবানিতে আমাদের উৎসব লাগে, তাই না? এছাড়া সকল ধর্মের ক্ষেত্রে তাদের ধর্মীয় উৎসব আছে। আবার অ্যাজ এ বাঙালি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে 14ই এপ্রিল নববর্ষ আমাদের উৎসব লাগে, তাই না? 31শে ডিসেম্বর মানে 1লা জানুয়ারি আমাদের উৎসব, বা আমাদের বার্থডে, জন্মদিনে উৎসব লাগে। আমি জানি না আজকে কার কার জন্মদিন আছে। আমার ক্লাসটা যারা দেখছো তাদের ভিতরে যদি কারো জন্মদিন থাকে, তাদের আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, রাইট? তাহলে উৎসব বিষয়টা একটা ভালো জিনিস। উৎসবে খাওয়া দাওয়া হয়, সেই দিন হলো আমাদের স্বাধীনতা দিবস, একই সাথে বিজয় দিবস। কেন? সরি, কারণ উৎসব মানে বাসায় যদি মেহমান আসে, পড়াশোনা করা লাগে না, আমরা স্বাধীনতার সাথে সাথে বিজয় দিবস পালন করি, রাইট? তার মানে সকল ভালোকে আমরা বলি ডেবিট। জাস্ট এটা একটা মনে রাখার টেকনিক। উৎসব ভালো, তার মানে সকল ভালোকে আমরা বলি ডেবিট। উত্তোলন, সম্পদ, ব্যয়। উত্তোলন, সম্পদ, ব্যয়, এই তিনটা উৎসবে আছে মানে ভালোতে আছে, তাই ডেবিট। আদম, আমি প্রথমে মাপ চেয়ে নিচ্ছি। মুসলমান ধর্মাবলম্বী আমাদের যারা ভাই বোন আছে, এটা অন্যভাবে নিও না, জাস্ট আমাদের মনে রাখার একটা টেকনিক। হযরত আদম আলাইহিসসালাম আমাদের প্রথম নবী। শয়তান তাকে একটা নিষিদ্ধ গাছের কাছে নিয়ে একটা নিষিদ্ধ ফল খাওয়ার জন্য অনেক পিড়াপাড়ি করছিল, কিন্তু আদম আলাইহিসসালাম এবং হাওয়া বিবি, হাওয়া আলাইহিসসালাম যারা জান্নাতের অধিবাসিনী ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছে ভুলেও ওই নিষিদ্ধ ফল খাবে না, যে ফলটার নাম ছিল গন্ধ। কিন্তু আদম আলাইহিসসালামকে শয়তান ধোঁকা দিতে না পারলেও তার স্ত্রীকে বিবেবে ছলে বলে কৌশলে ওই ফলটা খাওয়াইছে। আল্লাহ তাআলা তাদের উপর একটু গোসা হয়েছে এবং যার ফলশ্রুতিতে তাদেরকে দুনিয়াতে পাঠাই দিয়েছে। তাহলে অবশ্যই এটা একটা ভালো কাহিনী না, এটা একটি খারাপ কাহিনী, রাইট? তো হযরত আদম আলাইহিসসালামের সাথে এই খারাপ কাহিনীটা জড়িত আছে। তার মানে আমরা বলতে পারি সকল খারাপ ক্রেডিট। তবে অবশ্যই আমি আবারও বলতেছি, আমার মুসলমান ভাই ও বোনেরা, এই বিষয়টা আমরা এভাবে মনে রাখবো না, অবশ্যই না। টেকনিক হিসাবে আমি বললাম, আমি আল্লাহর কাছে মাপ চাই, আসলে এভাবে বলা উচিত না। তবে এটা আরেকভাবে মনে রাখার একটা উপায় আছে। তোমরা জানো যে আদম পাচার যারা করে তারা ভালো কাজ করে না। যারা আদম পাচার করে, কারা আদম পাচার করে? ধরো তুমি মালয়েশিয়া যাবা, এটা কিন্তু বৈধ একটা লিগ্যাল ওয়ে আছে, যেখানে হয়তো অনেক টাকা লাগবে, বাট তুমি সরকারের এই বৈধ বা লিগ্যাল ওয়েটা বাদ দিয়ে কাটা লাইনে তুমি যাওয়ার চেষ্টা করছো। আদম পাচারকারীরা তোমাকে পাচার করে। তাহলে এই আদম পাচার যারা করে এরা অবশ্যই খারাপ কাজ করে। তার মানে আদম একটি খারাপ। আদম পাচার যারা করে তারা খারাপ কাজ করে, আর সকল খারাপকে আমরা তাই বলি ক্রেডিট। তাহলে আতে হয় আয়, দতে হয় দায়, মতে হয় মূলধন। তাহলে উৎসব ডেবিট হবে এবং আদম ক্রেডিট হবে। আমার মনে হয় শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি কিছু খতিয়ানের উদ্ধৃত্ত নিয়ে এসেছি, আশা করি তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। ক্রয় 10,000 টাকা, নগদ 50,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, কমিশন প্রাপ্তি 10,000 টাকা, প্রাপ্য হিসাব 15,000 টাকা, মূলধন 25,000 টাকা, বিক্রয় 30,000 টাকা, অবচয় 20,000 টাকা, উত্তোলন 10,000 টাকা। তোমাদের এরকম কিছু খতিয়ানের জের দেওয়া থাকবে এবং প্রত্যেকটা শেষে টাকা, আমি প্রত্যেকটা শেষে টাকা আর লিখলাম না। এই খতিয়ানের জেরগুলো আমরা খতিয়ান থেকে পাবো। আমরা জানি যে খতিয়ান আমরা চলমান জের ছক বা সনাতন যেটাই করি, চলমান জের ছকই সাধারণত আমরা বেশি করে থাকি। তো ওখানে একটা আমাদের ব্যালেন্স নামে সাধারণত আয় জাতীয় আইটেম, দায় জাতীয় আইটেম, মূলধন জাতীয় আইটেম ক্রেডিট জের প্রকাশ করে এবং উত্তোলন, সম্পদ, ব্যয় এগুলো ডেবিট জের প্রকাশ করে। তো এখানে আমার বেশ কিছু সেই খতিয়ানের জের বা কিছু তথ্য এখানে দেওয়া আছে। এই তথ্যের ভিত্তিতে আমরা এখন একটা রেওয়ামিল তৈরি করে আমরা চেক করব যে এই প্রতিষ্ঠানটির
হিসাব সমীকরণ বা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে কিনা, অর্থাৎ a = l+ওই হয় কিনা, সেটা এখন আমরা চেক করব। তাহলে ফর্মুলাটা আমাদের মনে আসে নিশ্চয়ই, একটু আগে আলোচনা করেছি। রেওয়া মিলে উৎসব হবে ডেবিট পাশে, আদম হবে ক্রেডিট পাশে, রাইট। উৎসব ভাঙলে কি হয়? উত্তোলন, সম্পদ, ব্যয়। আর আদম ভাঙলে কি হয়? আয়, দায়, মূলধন, রাইট। আমরা রেওয়া মিলের ছক কাটতে পারি। রেওয়া মিলের 4টা কলাম হবে, ক্রমিক নং, হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আগে এখানে সূত্র নং বসতো বা খতিয়ান পৃষ্ঠা, সেটা এখন সাধারণত লেখা হয় না, একটু স্কেপ করা হয়। তাহলে আমরা শুরু করি। ক্রমিক নাম দেই 01। প্রথম আমাদের কি আছে? ক্রয়। আমরা এখানে লিখি ক্রয়। ক্রয় হলো ব্যয়, আর ব্যয় জাতীয় আইটেম রেওয়া মিলের ডেবিট পাশে বসে, কারণ আমরা শিখেছি যে উৎসব ডেবিট হবে। উৎসব কি হবে? ডেবিট হবে। নগদ, আমরা এখানে লিখি নগদ। তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ, আর সম্পদ হলো উৎসবের ভিতরে। আমরা জানি রেওয়া মিলে উৎসব ডেবিট পাশে বসে। তাহলে 50,000 আমরা এখানে লিখব। প্রদেয় হিসাব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে প্রদেয় হিসাব মানে হলো পাওনাদার, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যারা টাকা পাবে তাদেরকে আমরা বলি প্রদেয় হিসাব বা পাওনাদার। এটা আমাদের দায়। দায় মানে আদম, আদম মানে ক্রেডিট। তাহলে এই 40,000 টাকা আমরা কোন পাশে বসাবো? ক্রেডিট পাশে বসাবো। এরপর আছে কমিশন প্রাপ্তি। কমিশন আমরা পাইছি, তোমরা জানো যে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রাপ্তি যদি ঘটে, সেই প্রাপ্তি যখন ঘটে সেগুলোকে আমরা আয় বলি। আর সাধারণত কোনো প্রদান যদি ঘটে, কোনো খরচ প্রদান জাতীয় কোনো আইটেম যদি ঘটে, আর সেগুলোকে আমরা ব্যয় বলি। যেহেতু এখানে আমাদের প্রাপ্ত কমিশন হয়েছে, আমরা কমিশন পেয়েছি, তাই এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এটা আমাদের আয়। আয় মানে আদম, আর আদমকে আমরা ক্রেডিট পাশে বসাবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো। প্রাপ্য হিসাব। শিক্ষার্থী বন্ধুরা প্রাপ্য হিসাব মানে দেনাদার, যার কাছে আমরা টাকা পাবো, অর্থাৎ যে টাকা দিবে তাকে আমরা বলি দেনাদার, আর যে পাবে সে হলো পাওনাদার। তাহলে প্রাপ্য হিসাব ব্যবসায়ের চোখে হলো দেনাদার। আর আমরা জানি যে দেনাদার সম্পদ জাতীয় আইটেম, আর সম্পদ হলো উৎসব, উৎসব হলো ডেবিট। এরপর আছে মূলধন। শিক্ষার্থী বন্ধুরা মূলধন হলো ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যে সমস্ত সম্পদ বিনিয়োগ করে, হতে পারে নগদ টাকা বিনিয়োগ করে। এরপর ব্যবসা প্রতিষ্ঠানে মালিক কোনো তার নিজের ব্যবহার করা কোনো বিষয়, জিনিসপত্র বা ঘরের গৃহস্থালী কোনো বিষয়ে কিন্তু সে ব্যবসা প্রতিষ্ঠানে ওই সম্পদগুলো বিনিয়োগ করতে পারে। এই মালিক কর্তৃক বিনিয়োগ, ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগগুলোকে আমরা সাধারণত মূলধন নামে অভিহিত করি। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এটা দেখা হয়। তো এই মূলধন আদমের ভিতরে যাবে, তো এই কারণে আমরা জানি যে আদম ক্রেডিট হবে, তাই মূলধনটা আমরা ক্রেডিট পাশে বসাবো। এরপর আছে বিক্রয়। শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় মানে হলো আয়, ক্রয় মানে ব্যয়, আর বিক্রয় মানে আয়। তাহলে বিক্রয় স্বভাবতই আমরা বুঝতে পারতেছি বিক্রয় হলো আয় জাতীয় আইটেম। আয় মানে আদম, আর আদমটাকে আমরা ক্রেডিট পাশে বসাবো, কারণ আমরা জানি আদম মানে খারাপ, খারাপ মানে ক্রেডিট, উৎসব মানে ভালো, ভালো মানে ডেবিট। এরপর আসি অবচয়। অবচয় হলো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। এটা ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে এক ধরনের ক্ষতি বলা যায়। সকল খরচ বা ক্ষতি বা ব্যয় এগুলো উৎসবের ভিতরে পড়বে, আর উৎসব ডেবিট, তাই এই অবচয়টা আমরা কিসে বসাবো? ডেবিট পাশে বসাবো। শিক্ষার্থী বন্ধুরা উত্তোলন। ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যে সমস্ত সম্পদ অথবা মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা গ্রহণ করলে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেটানো হলে সেই আইটেমগুলোকে আমরা উত্তোলন বলি। যেমন আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, এই সবগুলোকে আমরা একসাথে ড্রয়িংস বা উত্তোলন বলি। উত্তোলন মানে উৎসব, আর উৎসব মানে ডেবিট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক ঝলক একটু দেখে নাও, আমি যে এখানে আইটেমগুলা লিখলাম, আশা করি তোমরা এই আইটেমগুলো ভালো করে দেখতে পাচ্ছ। তো আমরা এখানে যে কাজগুলো করলাম, যে আমরা
উৎসব এবং আদম অনুযায়ী, ম্যাজিক ফর্মুলা অনুযায়ী আমরা ডেবিট এবং ক্রেডিট দুইটা আইটেম আমরা কি করলাম, আলাদা আলাদা করলাম। এখন আমাদের কাজ হলো ডেবিটের যোগফল নামানো এবং ক্রেডিটের যোগফল নামানো। যদি দুই পাশ আমাদের মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হিসাব সমীকরণের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে, অর্থাৎ a = l + ওই এটা প্রমাণিত হয়েছে, রাইট। তাহলে আমরা ডেবিট পাশের যোগফল আগে নামাই। 10,000, 50,000, 15,000, 20,000, 10,000। তাহলে মোট হলো 1,05,000 টাকা। আমাদের ডেবিট পাশে মোট কত বের হলো? 1,05,000 টাকা। ঠিক একইভাবে আমরা এখন ক্রেডিট পাশের যোগফলটা নামাবো শিক্ষার্থী বন্ধুরা। 40,000, 10,000, 25,000, 30,000। তাহলে এখানেও আমাদের যোগফল এই 1,05,000 বের হইল এবং আমরা জেড টেনে দেবো। শেষে যে দুইটা রেখা আমরা টানলাম, এই দুইটা রেখা টানা মানে হলো আমরা হিসাব ক্লোজ করলাম, অর্থাৎ রেওমিলের মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করেছি। অর্থাৎ ডেবিট পাশে 1,05,000, একইভাবে ক্রেডিট পাশেও 1,05,000, অর্থাৎ a = l + ওই এটা ম্যাচ করেছে, প্রুভ করেছি আমরা, রাইট। এখন একটু আগে তোমাদেরকে আমি বলেছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে ডাক্তার যদি রোগ নির্ণয় না করতে পারে তাহলে কিন্তু রোগীর দশা খারাপ হবে। তার মানে রেওমিলে তুমি যদি রোগ নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু রেওমিল মিলবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের কিছু কিছু ভুল আছে, এই কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও রেওমিল কিন্তু মিলে যেতে পারে। অর্থাৎ রেওমিলে ভুল থাকা সত্ত্বেও রেওমিল মিলে যেতে পারে, কিন্তু এই ভুলগুলো পরবর্তীতে আমরা উদ্ঘাটন করি করণিক ভুল, নীতিগত ভুল নামে। ওটা আমি নেক্সট একটা পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। ওইটার জন্য আমরা ভুল সংশোধনী জাবেদা দেই। এখন প্রশ্ন হলো, আমার রেওমিল কি সবসময় মিলবে? বিষয়টা যে এমন তা না। অনেক সময় রেওমিলের এই দুই পাশ নাও মিলতে পারে। যেমন আমি যদি বলি যে এখানে উত্তোলন আমাদের 10,000 টাকা ছিল, সে ফর এক্সাম্পল এখানে উত্তোলন ধরো আছে 5,000, তাহলে আমরা কিন্তু শত চেষ্টা করেও কিন্তু রেওমিলটা আর মিলাইতে পারবো না। দেখো তো, এখানে উত্তোলন আমরা এখন কত নিছি? 5,000, রাইট। তাহলে আমার কিন্তু এখন দুই পাশ আর মিলবে না। কেন মিলবে না? কারণ হলো আমার ডেবিট পাশে মোট যোগফল হয় 1,00,000 টাকা আর ক্রেডিট পাশে মোট যোগফল হয় 1,05,000। হ্যাঁ, এরকম অনেক সময় ঘটনা আমাদের ঘটতে পারে। আমরা কিন্তু গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আসছি, কিন্তু অনেক সময় আমাদের রেওমিল নাও মিলতে পারে। বাট রেওমিল কিন্তু আমাদেরকে মিলাইতে হবে। কিভাবে মিলাইতে হবে? আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দ্বারা মিলাবো। অর্থাৎ আমরা তো জানি না, নিশ্চিত না যে কোথায় আমাদের ভুলটা হয়েছে। কোনো এক জায়গায় কিন্তু গড়বড় লাগছে, কোনো এক জায়গায় কিন্তু গড়মিল লাগছে। ওইটা কিন্তু পরীক্ষার হলে প্রতিষ্ঠানের পরিপূর্ণ চিত্র তো আর আমাদের নাই, আমাদের কাছে সামান্য একটা উদ্দীপক দেওয়া আছে। তো এখন আমরা কি করব? এখন আমরা অনিশ্চিত হিসাব দিয়ে এই রেওমিলটা মিলাবো। অর্থাৎ ডেবিট পাশে কিন্তু এখন আমাদের একটু গড়মিল আছে, ডেবিট পাশে আমাদের শর্ট আছে। ওই শর্ট টাকাটা, যেই টাকা শর্ট আছে, ওই টাকাকে আমরা কি নামে অভিহিত করব? অনিশ্চিত হিসাব দিয়ে এখন আমরা কিন্তু অঙ্কটা মিলাই ফেলবো। এই যে শেষে যে আমরা কাজটা করলাম, এই যে অংশটা, এইটাকে বলা হয় সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব। অর্থাৎ রেওমিলের দুই পাশ যখন মিলবে না, ভুলটা যদি ডেবিট পাশে থাকে, তাহলে আমরা এই অনিশ্চিত হিসাব দিয়ে মিলাবো। এখন প্রশ্ন হইল, এই ভুলটা যদি আমাদের ক্রেডিট পাশে থাকে, অর্থাৎ ক্রেডিট পাশ যদি শর্ট হয়, এরকমও তো হতে পারে, রাইট। আমরা কিন্তু ডেবিট পাশ শর্ট পেয়েছি, অর্থাৎ এই যে 5,000 টাকা আমাদের শর্ট ছিল, এই কারণে আমরা যে কাজটা করেছি, অনিশ্চিত হিসাব লিখে আমরা ডেবিট পাশের যোগফলটাকে ক্রেডিট পাশের যোগফলের সমান করেছি। ওকে, নো প্রবলেম। বাট শর্ট কম টাকা, এই 5,000 টাকা যদি ক্রেডিট পাশে কম থাকতো, তাহলে কি আমরা অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে 5,000 লিখে মিলাইতে পারতাম? হ্যাঁ পারতাম, আবার হ্যাঁ পারতাম না, দুটোই হতে পারে। কেন? খেয়াল করো, যখন আমাদের ক্রেডিট পাশে কম হবে, অর্থাৎ কমটা যদি ক্রেডিট পাশে থাকে, অর্থাৎ রেওমিলের ক্রেডিট পাশে কম আছে, তখন আমাদের
উদ্দীপকে খুঁজতে হবে মূলধন আছে কিনা। যেমন আমাদের এই অঙ্কে কিন্তু মূলধন আছে, আমাদের এই অঙ্কে মূলধন আছে। যদি ধরো এই অঙ্কে আমাদের মূলধন নাই, এই অঙ্কটায় মূলধন নাই, তখন আমরা এই যতটুকু কম আমাদের ক্রেডিট পাশে পড়বে আমরা মূলধন হিসাব লিখে ওই টাকাটা ক্রেডিট পাশে বসাইয়া আমরা অঙ্কটা মিলাই ফেলবো। আমি আবারও বলতেছি, রেওমিলের দুই পাশের যোগফল সমান যদি না হয় এবং কম টাকা যদি ক্রেডিট পাশে থাকে, তাহলে আমাদের প্রথমে খুঁজতে হবে আমাদের উদ্দীপকে মূলধন আছে কিনা। যদি মূলধন না থাকে তাহলে আমরা মূলধন হিসাব লিখে ওই পরিমাণ টাকা ক্রেডিট পাশে বসাই আমরা অঙ্কটা মিলাবো। আর যদি উদ্দীপকে আমাদের মূলধন হিসাব থাকে তাহলে তার কোনো কথাই নাই, আর কোথাও কোনো কিছু লেখার সুযোগ নেই, সরাসরি অনিশ্চিত হিসাব লিখে ক্রেডিট পাশে ওই টাকাটা বসাই আমরা মিলাই ফেলবো। মানে মূলধন যদি থাকে তাহলে তার মূলধন লেখার সুযোগ নাই, সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব লিখে আমরা অঙ্কটা মিলাই ফেলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস আজকে একটা বড় ক্লাস নিয়েছি। এটা হলো আমাদের রেওমিলের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা রেওমিলের এই সম্পদ কি কি আইটেম যাবে, ব্যয় কি কি আইটেম যাবে, এক একটা আইটেমের অনেকগুলো নাম থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তৃতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন আইটেম রেওমিলে যায়, কোন কোন আইটেম রেওমিলে যায় না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে। এই পাশে চলে এসেছে আমাদের পরবর্তী পর্বগুলো, তোমরা দেখো। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।